দীর্ঘ ৩টি বছর বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকার পর হাজারটা বাধা অতিক্রম করে নিজের ভালোবাসার মান রাখতে গিয়ে নিজের পরিবারকে ছেড়ে দিয়ে যেই মানুষটিকে বিয়ে করলাম, সেই মানুষটি আজ হঠাৎ করেই বদলে গেল। নিজের বাবা মায়ের কথা মতো আমায় ছেড়ে দিতেও দুইবার ভাববার প্রয়োজন বোধ করলো না আমার প্রিয় ভালোবাসার মানুষটি, আমার স্বামী। অর্ণবের সাথেই আজ আমি কোর্টে এসেছি বিবাহ বিচ্ছেদের জন্য। অর্ণব গাড়ি থেকে নেমে আমার দিকে দৃষ্টিপাত করে শান্ত কণ্ঠে বলল, আমরা তো চলে এসেছি, এবার গাড়ি থেকে নেমে আমার সাথে চলো। নামছি। আজ পথটা মনে হচ্ছে কেন জানি খুব ছোট। তোমার পাশে বসার সাথে সাথেই যেন গন্তব্যে পৌঁছে গেলাম। পথ ঠিকই আছে, তুমি হয়তো কোনো কিছু নিয়ে গভীর চিন্তা করছো, তাই তোমার কাছে পথটা যেন ছোট মনে হচ্ছে। হুম, হয়তো। আচ্ছা, আমার মতো কি তোমার মনের মধ্যেও ঠিক একই ভাবনা কাজ করছে, নাকি তুমিও মন থেকে চাইছো আমার থেকে মুক্তি? এইসব কথা থাক না, কোর্টে এসেছি তো আর মজা করার জন্য নয়, মুক্তির প্রয়োজন বলেই তো এসেছি। হো, হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, আমি ভুলেই গিয়েছিলাম, সরি। এখন এখানে দাঁড়িয়ে কথা বলতে থাকলে কোর্টের টাইম ওভার হয়ে যাবে, দ্রুত চলো, কাজটা শেষ করতে হবে তো। হুম। নবনী মাথা নিচু করে মলিন কণ্ঠে হ্যাঁ সূচক মাথা নেড়ে অর্ণবের সাথে চলতে লাগলো। বুকের মাঝে নবনীর তীব্র ব্যথা করছে। ভালোবাসার প্রিয়জন তার থেকে চিরতরে অনেক দূরে চলে যাবে, কথাটা ভাবতেই নবনীর কলিজাটা দুমড়ে মুচড়ে উঠল। নবনী অর্ণবের সাথে তো ঠিকই হাঁটছে, তবে নবনীর পা যেন চলছে না। কোনো এক বাধা যেন এসে নবনীর পা জোড়াকে আটকে ধরছে বারংবার। একটুও ইচ্ছে করছে না নিজের অধিকারটা ছেড়ে দিতে। গতকাল সারাটা রাত নবনী কান্না করেছে, রাতে 1 মিনিটের জন্যেও ঘুমাতে পারেনি সে। কি করেই বা ঘুমাবে? বুকের মাঝে শান্তি না থাকলে কেউ কি ঘুমাতে পারে? নবনী তার স্বামীর দিকে তাকিয়ে তার মন পড়ার চেষ্টা করছে। আপন মনে ভাবছে নবনী, অর্ণবের কি তার জন্য একটুও কষ্ট হচ্ছে না? তার কি বুকের ভেতরে অসহ্যকর দহন হচ্ছে না? সে কি করে পারছে নিজের ভালোবাসাকে এমন করে ছেড়ে দিতে? ভালোবাসা কি তবে তার মনকে কখনো রাঙায়নি? কথাগুলো অর্ণবের দিকে তাকিয়েই ভাবছে নবনী। ভাবতে ভাবতে কখন যে নবনী ডিভোর্স লয়ারের চেম্বারের সামনে চলে এলো সঠিক বলতে পারবে না সে। অর্ণব উকিলের চেম্বারের সামনে এসেই নবনীকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, তুমি ভেতরে গিয়ে বসো, আমি 1 মিনিটের মধ্যেই আসছি। অর্ণব কথাটা বলতেই নবনীর পাশ থেকে সরে যেতে নিতেই নবনী অর্ণবের হাতটা ধরে ফেলল। নবনী অর্ণবের হাত ধরে ফেলতেই অর্ণব নবনীর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। নবনী অর্ণবকে উদ্দেশ্য করে বলল, আমি একা এখানে বসবো? আমার ভয় করছে, তুমি আমার সাথে থাকো না প্লিজ। নবনীর কথাটা শুনে অর্ণব একটা বাঁকা হাসি দিল। নবনী অর্ণবের ঠোঁটের কোণের এই রহস্যময় হাসিটা দেখে কিছু বুঝতে পারল না। অর্ণব নবনীকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যকর কণ্ঠে বলে উঠল, যেখানে বাকি জীবনটা একাই কাটাতে হবে সেখানে 1 মিনিট থাকতে ভয় পেলে কেমন করে চলবে বলো? হুম, সেটা আমি জানি, কিন্তু আমি তোমায় ছাড়া এখানে বসতে পারবো না, তুমিও আমার সাথেই বসো, এই শেষ অনুরোধটা অন্তত আমার রাখো। নবনীর কথার বিপরীতে অর্ণব কোনো কথা বলল না। নবনী অর্ণবের হাতটাই ধরে আছে। অর্ণব নবনীর হাতটার দিকে তাকিয়ে মাথাটা নিচু করে ফেলে নবনীকে নিয়ে চেম্বারে প্রবেশ করলো। চেম্বারে এসে দুজন উকিলের সামনে বসতেই উকিল ভারী কণ্ঠে অর্ণবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তা মিস্টার অর্ণব চৌধুরী, ডিভোর্স আবেদন করেছিলেন তো আপনি, তাই তো? জি। আপনাদের সমস্যা আমি বুঝি না। বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার সময় আপনাদের মনে হয় সারাটা জীবন একসাথে থাকতে পারবেন, অথচ মাস দুয়েক যেতে না যেতেই সম্পর্কের মাঝে তিক্ততা চলে আসে, আর শেষ পরিণতি ডিভোর্স। ডিভোর্স দেওয়াটা যেন এখন ফ্যাশনে হয়ে গেছে এই জেনারেশনের কাছে। উকিলের কথায় অর্ণব কোনো প্রতি উত্তর করল না, মাথা নিচু করে আছে অর্ণব।
নবনী উকিলের দিক থেকে নিজের মুখটা অন্যদিকে আড়াল করে নিয়ে নীরবে নিজের ভেতরে ভেতরে কাঁদছে। চোখের জল অনেক আগেই শুকিয়ে গেছে তার। উকিল অর্ণবের দিকে একটা কাগজ আর পেন এগিয়ে দিয়ে অর্ণবকে উদ্দেশ্য করে বলল, এই নিন, এখানটায় সাইন করুন, আর 6 মাস পরে আসুন, দেখেন যদি আপনাদের মন মানসিকতা চেঞ্জ হয়। জি। অর্ণব কাগজটা হাতে নিয়ে নির্দিষ্ট স্থানে সই করে দিল। অর্ণব সাইন করতেই কাগজটা নবনীর দিকে এগিয়ে দিল। নবনী কাগজটা হাতে নিয়ে থ হয়ে বসে আছে। অর্ণব নবনীকে একভাবে বসে থাকতে দেখে নবনীর হাতে পেন এগিয়ে দিল আর বলল, সাইন করে দিতে। নবনী নিজের স্বামীর আদেশ মতো কাগজে সাইন করে দিল। নবনী অর্ণবের কাজগুলো দেখে বারংবার অবাক হয়ে যাচ্ছে, কারণ অর্ণব এতটা সহজ আচরণ করছে যেন মনে হচ্ছে অর্ণবের কাছে এটা কোনো ব্যাপারই না। আসলেই তো ব্যাপার না, কারণ অর্ণব নিজের ইচ্ছাই তো মুক্তি পেতে চাইছে। ওইদিকে নবনী অর্ণবকে ভালোবেসে নিজের পরিবারের কথা উপেক্ষা করে নিজের বাড়ি ছেড়েছে। অর্ণব ছাড়া তার আর যাওয়ার মতো কোনো জায়গাও নেই। কাগজে সাইন করার পর অর্ণব নবনীকে নিয়ে গাড়িতে করে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নবনী অর্ণবের পাশের সিটে বসে আছে। জানালা দিয়ে বাইরের দৃশ্যগুলো পরখ করছে সে। মাথায় শুধু মাত্র একটা কথাই ঘুরছে তার, অর্ণব এতটা বদলে গেল কেমন করে? নবনীর নিঃস্বার্থ ভালোবাসার দাম এমন করেই দিল। একটিবারও ভাবলো না যে আমায় ছেড়ে দেওয়ার পর আমি কোথায় যাব? একটা মেয়ে হয়ে এই সমাজে বাঁচা যায়, তবে ডিভোর্সি নারী হয়ে এই সমাজে বেঁচে থাকাটা চারটেখানি কথা নয়। বিচ্ছেদ নামক যন্ত্রণাটা অর্ণব তাকে না দিলেও তো পারত। অর্ণব আপন মনে গাড়ি ড্রাইভ করছে, সেও নীরব, কেউ কারোর সাথে একটা কথাও বলছে না। কিছু সময় এমনভাবে কেটে যাবার পর অর্ণব নবনীকে উদ্দেশ্য করে বলল, তুমি কি কিছু খাবে? দুপুর হয়ে এসেছে তো, হালকা কিছু খেয়ে নিলে বেশ ভালো লাগবে। গাড়ি কি সাইডে রাখবো? থাক না, আমার ভালো থাকাটা নিয়ে যদি তোমার চিন্তাই হতো তবে আজ আমরা এখানে থাকতাম না। আর নাই বা দয়া করলে চলো বাড়িতে যাব আমি। হুম। অর্ণব নবনীর সাথে তর্ক করল না। কোনো একটা কারণ তো অবশ্যই আছে, যে কারণটা তাদের মনের সম্পর্কে তিক্ততা এনে দিয়েছে। অর্ণব নবনীর বাড়ি চলে আসতেই একসাথে বাড়িতে প্রবেশ করলো দুজনে। নবনী আর অর্ণবকে একসাথে বাড়িতে আসতে দেখে অর্ণবের মা অর্ণব আর নবনীকে একসাথে দেখে চমকে উঠলেন। তার চেহারার রং যেন উবে গেল। উনি হয়তো এটা চাননি। অর্ণবের মা অর্ণবের দিকে এগিয়ে এসে খানিকটা বিরক্তি মাখা কণ্ঠে যা বলল তা শুনে নবনীর মাথাটা যেন ঘুরে গেল। নবনী অর্ণবের দিকে অবাক চোখে তাকালো। অর্ণবের মা অর্ণবকে উদ্দেশ্য করে বেশ রাগী কণ্ঠে বলল, এই অপয়া মেয়েটাকে আমার বাড়িতে নিয়ে এলি কেন? ওকে ওর বাড়ি দিয়ে আসতে পারিসনি? ওকে দেখলেই আমার গাটা জ্বলে ওঠে। অর্ণব নিজের মায়ের মুখের কথাটা শুনে ভীষণ অবাক হয়ে যায়। অর্ণব কখনো অস্বীকার করতে পারবে না নবনী তার ভালোবাসার প্রিয়জন, আর আজ তার মা সেই ভালোবাসার মানুষটিকে তারই সামনে অপয়া বলছে। কথাটা শুনতে অর্ণবের বুকের ভেতরটা চিনচিন করে ব্যথা করে উঠল। অর্ণব মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। কি জবাব দিবে তার মাকে কিছুই যেন বুঝে উঠতে পারছে না অর্ণব। নবনী অর্ণবের মায়ের দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। মা নামক শব্দের মানে নাকি মায়া, মমতা আর ভালোবাসা। নবনীও তার মাকে তো মা বলেই ডাকে। তবে কেন উনি নবনীকে নিজের মায়া মমতা দিয়ে নিজের বুকে টেনে নিচ্ছে না? অর্ণব কিছু সময় নিশ্চুপ থেকে নিজের মায়ের দিকে দৃষ্টিপাত করল। বেসুরো কণ্ঠে অর্ণব তার মাকে উদ্দেশ্য করে বলল, মেয়েটাকে আর অপমান নাই বা করলে মা? মাত্র তো কয়েকটা দিনের ব্যাপারই, চলেই তো যাবে অনেক দূরে, আর কখনো আসবে না তোমাদের গায়ে জ্বালা ধরাতে। শুধুমাত্র কয়েকটা দিন, প্লিজ মা। অর্ণবের কথাটা শুনে অর্ণবের মার মুখটা ঝামটা দিয়ে অর্ণবকে উদ্দেশ্য করে ভীষণ তাচ্ছিল্যকর কণ্ঠে বলল, আমি জানতাম
তুই এখনো এই মেয়েটার পক্ষেই কথা বলবি? ছল করে তোকে বশ করে নিয়েছে তোর এই মেয়ে, তাই এখন ওর পক্ষে কথা বলা ছাড়া আর কোনো কথা তোর মুখে নেই। মা প্লিজ, ওকে নিয়ে আর কোনো কথা বলো না। আমরা অনেক দূর থেকে এসেছি, একটু ফ্রেশ হয়ে নেই। যা ইচ্ছে হয় তাই কর। আমাদের কথার মূল্য তো আর নাই তোর কাছে। তোকে জন্ম দিয়েছি তো এই দিনটা দেখার জন্য। যা ইচ্ছা তাই কর। অর্ণবের মা রাগে গজগজ করতে করতে চলে যায় অর্ণবের সামনে থেকে। অর্ণব একজন হেরে যাওয়া সৈনিকের ন্যায় দাঁড়িয়ে আছে। তার মায়ের বলে যাওয়া কথাগুলো রোজ তাকে শুনতে হয়। তবে আজ কেন যেন খুব খারাপ লাগছে কথাগুলো শুনে। নবনী নিজের শাশুড়ির কথাগুলো শুনে কিছুই মনে করলো না, কারণ এই বাড়ি আসার পর থেকেই এই কথাগুলো শুনতে হয় তাকে। নবনী অর্ণবকে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু কণ্ঠে বলল, মা চলে গেছে, এইসব কথা শুনে খারাপ লাগার কি আছে বলো? চলো ফ্রেশ হয়ে নাও। চলো। অর্ণব নবনীকে সাথে নিয়ে রুমে চলে যায়। রাতের ডিনার শেষ করে অর্ণব নবনী দুজনেই নিজেদের রুমে বসে আছে। নবনী জানালার পাশে বসে তারা ভর্তি আকাশের পানে এক দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ভাবছে। অন্যদিকে অর্ণবও বিছানার সাথে হেলান দিয়ে নবনীর সাথে কাটানো সেই পুরানো দিনগুলোর কথা ভাবছে। একটু একটু করে তৈরি হয়েছে তাদের দুজনের মনের মধ্যের ভালোবাসা। অনেক আশা ছিল এই ভালোবাসা কখনো ভেঙে যেতে দেবে না তারা। তবে আজ পরিস্থিতির চাপে সেই ভালোবাসাকে হারাতে বসেছে, আর হারাতে হচ্ছেও তাদের। অর্ণবের ভাবনার আকাশে মুক্ত পাখির ন্যায় যেন উড়ছে। আজ তাদের দুজনের মধ্যে দূরত্ব এতটাই বেড়ে গেছে যে একে অপরের সাথে কথা বলতে গেলেও অনেকবার চিন্তা ভাবনা করতে হচ্ছে। ভালোবাসাটা যেন তাদের মাঝে এখন নীরব হয়ে গেছে। অর্ণব আপন মনে নবনীর কথা ভাবছে। ঠিক এমন সময় হঠাৎ করে অর্ণবের ফোনে একটা কল চলে এলো। কলটা আসতেই অর্ণবের ভাবনার আকাশে চির ধরল। অর্ণব ভাবনার অবকাশ ঘটিয়ে ফোনটা হাতে তুলে নিতেই ফোনের স্ক্রিনের দিকে তাকালো। একটা অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। অর্ণব কলটা পিক করতেই ফোনের ওপার পার থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠস্বরটা বেশ অচেনা। মেয়েটি অর্ণবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যালো মিস্টার অর্ণব, কেমন আছেন? জি, আমি ভালো আছি, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারছি না। আপনি কে বলছেন? আমি কে সেটা জানাটা আবশ্যক নয়। ধরে নিন আপনার কোনো শুভাকাঙ্ক্ষী। কি করছেন এখন? আমার তেমন কোনো বিশেষ মানুষ নেই, আর না কখনো থাকবে। আপনি রং নাম্বারে কল করেছেন, রাখছি। আরে আরে শুনুন তো, হ্যালো। অর্ণব মেয়েটার কথাটা সম্পূর্ণ হবার পূর্বেই কলটা মুখের ওপরেই কেটে দিল। নিজের কষ্টেই বাঁচতে পারছে না অর্ণব, আবার অপরিচিত শুভাকাঙ্ক্ষী। অর্ণব ফোনটা টেবিলের উপরে রেখে দিতেই নবনী অর্ণবের কাছে চলে এলো। নবনী অর্ণবের চোখের দিকে দৃষ্টিপাত করতেই অর্ণব নবনীকে উদ্দেশ্য করে বলল, আমি জানি না কে কল করেছে, অপরিচিত নাম্বার হয়তো। বিশ্বাস না হলে তুমি চেক করে দেখো না। অর্ণবের কথাটা শুনে নবনীর সেই পুরানো দিনের কথা মনে পড়ে গেল। অপরিচিত কেউ অর্ণবের ফোনে কল করতে পারবে, তবে অর্ণব কোনো অপরিচিত মেয়ের সাথে কথা বলতে পারবে না। কথা বললেই নবনী ঝগড়া করবে অর্ণবের সাথে। অর্ণব হয়তো সেই পুরানো অভ্যাসকেই পরিবর্তন করতে পারেনি, তাই এমন করে কথাটা বলল। নবনী অর্ণবকে উদ্দেশ্য করে নিছক হাসির রেখা টেনে কানে নিয়ে বলল, এতটা ভয় পাওয়ার প্রয়োজন নেই। 2 দিনের অতিথি আমি, আমার অধিকার ধীরে ধীরে কমে আসছে। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি চলো। কেন, তোমার কি খুব ঘুম পাচ্ছে? না, তেমন কিছু না, তবে জেগে থেকে কি হবে? কিছুই করার নেই, চলো শুয়ে পড়ো। অর্ণব নবনীকে নিয়ে বিছানায় চলে যায়। দুজন নিজেদের বিপরীতে মুখ করে শুয়ে আছে। তাদের মাঝে হয়তো কিছু নেই, তবে এই দূরত্বটা চিৎকার করে প্রকাশ করছে যে সত্যি তাদের মাঝে
এর থেকেও বেশি দূরত্ব তৈরি হয়ে গেছে। নবনী অর্ণবের বিপরীতে মুখ করে রেখেই শুয়ে শুয়েই ভাবছে, মানুষটা যদি এখন তাকে তার ওই পরম শান্তির বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাতে দিত। ওহ, সে দেবে না শান্তিতে তাকে ঘুমাতে। কারণ যদি অর্ণব তাকে শান্তিতে থাকতে দিত, তবে কখনোই নবনীকে তার বুক থেকে আড়াল করত না। নবনী আপন মনে ভাবছে অর্ণবকে নিয়ে। অর্ণব কি তাকে সত্যি ভালোবেসেছে, নাকি প্রয়োজনে প্রিয়জন বানিয়েছে? যদি সত্যিকারের ভালোবাসা আমাদের মধ্যে থাকতো, তবে আমায় কষ্টের মধ্যে রেখে সে শান্তিতে থাকতে পারতো না। হয়তো তার কাছে তার পরিবার অধিক গুরুত্বপূর্ণ। আমার কাছেও আমার পরিবার গুরুত্বপূর্ণ ছিল, তবে ভালোবাসার জন্য সেই পরিবার ছেড়ে দিয়েছি। অর্ণব পারল না আমার জন্য, তার নিজের ভালোবাসার জন্য পরিবারের সাথে লড়াই করতে। নবনী কথাগুলো ভাবতেই তার চোখের পাতা ভারী হয়ে এলো। হাজারো অপমান সহ্য করেছে নবনী, শুধুমাত্র অর্ণবের ভালোবাসার জন্য। আজ সেই ভালোবাসার মানুষটি অন্য কারোর হয়ে যাবে। অর্ণবের পাশে অন্য কাউকে সহ্য করার মতো ক্ষমতা নবনীর নেই। অর্ণব অন্য কারোর হয়ে যাবে, কথাটা ভাবতেই নবনীর চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। নবনী এমন এক বোকা মানুষ হয়, যাদের একটু ভালোবাসা দিলেই তারা সেই ভালোবাসার জন্য সব করতে পারে, অথচ দিন শেষে সেই নারীই হয় প্রতারিত। নবনী আপন মনে কাঁদছে অর্ণবের কথা ভেবে। কিছু সময় কান্নার পর আচমকায় নবনী অনুভব করলো তার পাশে থাকা লোকটা হয়তো তার পাশে নেই। নবনী অর্ণবের অনুপস্থিতি টের না পেয়েই হকচকিয়ে পেছনে ফিরতে তাকাতেই চমকে উঠল ভীষণ। নবনী যা দেখতে পেল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। নবনী দেখতে পায় অর্ণব তার পাশ থেকে উঠে সোফার উপরে গিয়ে বসে আছে। নবনী অর্ণবের দিকে একটু ভালো করে দৃষ্টিপাত করতেই দেখতে পায় অর্ণব ড্রিঙ্ক করছে। অর্ণবের এমন কাজ দেখে নবনী ভীষণ অবাক হয়ে যায়। কারণ অর্ণব হঠাৎ করে এইসবের কি কারণ করছে, আর কেনই বা করছে? সে তো নিজের ইচ্ছায় আমায় ডিভোর্স দিচ্ছে, তবে কেন এইসব করছে? তার মানে কি আমি ছাড়া অন্য কেউ আছে? অন্য কারোর কষ্টে সে ড্রিঙ্ক করছে না তো আবার? নবনী আপন মনে কথাগুলো বলল। আসলে নবনী খুব ভালো করেই বুঝতে পারছে অর্ণব তাকে হারানোর কষ্টে ড্রিঙ্ক করবে না। কারণ নবনীকে হারানোর কষ্টে যদি অর্ণব ড্রিঙ্ক করত, তবে কখনোই নিজের বাবা মার কথায় আজ তাকে ছেড়ে দিত না। নবনী কিছু একটা ভেবে বিছানা থেকে উঠে পড়ল। অর্ণবের দিকে এগিয়ে গিয়ে সোফার এক কোণে বসল সে। নবনী অর্ণবের দিকে তাকিয়ে আছে। অর্ণবের যেন সেই দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। নবনী অর্ণবকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, হঠাৎ করে এই নেশা করা কবে থেকে শুরু করেছো? আগে তো কখনো এইসব পান করনি তুমি। নবনীর কথা শুনে হয়তো অর্ণবের ঘোর কাটল। অর্ণব নবনীর কথা শুনে আচমকায় নবনীর দিকে চোখ তুলে তাকায়। নবনী অর্ণবের চোখের দিকে তাকাতেই চমকে উঠল ভীষণ। এই চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে আছে। অর্ণব এমন পাগলামি করছে কেন? নবনী অর্ণবের চোখ দেখে খানিকটা ভয় পেয়ে যায়। অর্ণব নবনীকে উদ্দেশ্য করে রাগে গজগজ করতে করতে বলল, এখানে কি চাই তোর? সব কিছুতেই মাথা ঘামাতে হবে তোর? তাহলে বুঝি শান্তি পাস না, তাই না? যা এখান থেকে। অর্ণব, কি হয়েছে? এমনভাবে কথা বলছো কেন? শ্যাট আপ, একদম চুপ। আমার নাম ধরে ডাকার কোনো যোগ্যতা তোর নেই। আমার নাম ধরে ডাকার অধিকার তুই অনেক আগেই হারিয়ে ফেলেছিস। আমি জানি, কিন্তু কি করেছি আমি সেটা তো বলবে। কেন এই সব পান করে নিজের জীবনটা নষ্ট করে ফেলছো? কি শান্তি আছে এসবে? শান্তি? আমার শান্তি নিয়ে তোকে কষ্ট করে ভাবতে হবে না। আমার জীবনটা শেষ করে দিয়ে এখন বলছিস শান্তিতে থাকার কথা? তোরা নারী জাতটাই অদ্ভুত। নবনী অর্ণবের কথা শুনে বেশ বুঝতে পারছে অর্ণবের নেশা উঠে গেছে। এখন অর্ণব যা কিছুই বলছে তা নিজের মধ্য থেকে বলছে না। নবনী অর্ণবের সাথে তর্ক করল না। নিশ্চুপ হয়ে খানিক সময় অর্ণবের পাশে বসে থেকে অর্ণবের দিকে ছলছল চোখে তাকিয়ে থাকলো সে। অতঃপর
অর্ণবের পাশ থেকে উঠে পড়তেই অর্ণব নবনীকে অবাক করে দিল। নবনী অর্ণবের পাশ থেকে উঠে পড়তেই অর্ণব দুম করে নবনীর হাতটা ধরে ফেলল। নবনী পেছন ফিরে অর্ণবের দিকে তাকাতেই অর্ণব হ্যাঁচকা টান দিয়ে নবনীকে নিজের বুকে টেনে নিল। নবনী অর্ণবের হ্যাঁচকা টানে তাল সামলাতে না পেরে হকচকিয়ে অর্ণবের বুকে চলে আসলো। অর্ণব নবনীর মুখের উপরে উড়ে আসা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে নবনীর কপালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। নবনী কিছুই বুঝতে পারছে না এইসব কি হচ্ছে। অর্ণব একটা ছোট্ট বাচ্চাকে যেমন মলিনভাবে স্পর্শ করলে হয়, ঠিক তেমন ভাবেই নবনীকে স্পর্শ করছে অর্ণব। নবনী এই কোমল স্পর্শ পেয়ে নিজের মনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা অনুভব করতে লাগলো। অর্ণব নবনীকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে নবনীকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলতে লাগলো, নবনী, আমি তোমায় অনেক ভালোবাসি, নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি তোমায়। আমায় ছেড়ে যেও না প্লিজ। ওই রাজকে আমার সহ্য হয় না, ওকে আমি খুন করব, তুমি দেখে নিও। নবনী অর্ণবের কথাটা শুনে ভীষণ চমকে গেল। রাজের কথা হঠাৎ করে অর্ণবের মাথায় আসলো কেন? রাজের সাথে তো নবনীর কোনো সম্পর্ক ছিল না। রাজ নবনীকে বিরক্ত করত শুধু, কিন্তু অর্ণব রাজের সাথে রবণীকে দেখে একবার ভুল বুঝেছিল, কিন্তু সেটা তো অনেক পুরানো কথা, এখন সেই কথা আসছে কেন? নবনী অর্ণবকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলল, অর্ণব, হঠাৎ করে রাজের কথা বললে, কি কারণে? ওর সাথে তো আমার কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না। ছিল না, তবে আমার ভয় হয় তুমি ওর জন্য আমায় ছেড়ে দিও না প্লিজ, দিও না। আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না নবনী। অর্ণবের নেশায় আসক্ত হয়ে বলা কথাগুলো শুনে নবনীর বুকের মধ্যে কষ্টটা যেন আরো তীব্র আকার ধারণ করলো। অর্ণব নিজেই তো নবনীকে ছেড়ে দিচ্ছে, এখন নিজেই বলছে তাকে ছেড়ে না যেতে। নবনী নিজের বুকের মধ্যে তীব্র ব্যথা নিয়ে নিজেকে অর্ণবের বুক থেকে ছাড়াতে নিতেই চেষ্টা করলো। তবে অর্ণব নবনীকে ছাড়া তো দূর, আরো শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে আছে। নবনী বারবার চেষ্টা করছে অর্ণবের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে। অর্ণব হঠাৎ করেই নবনীকে নিজের বুকের ওপর থেকে সরিয়ে দিয়ে নবনীর বাহুর ওপরে নিজের হাত জোড়া রেখে মলিন কণ্ঠে নবনীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এমন করছো কেন? আমি তো তোমার স্বামী, তোমায় নিজের বুকে রাখার রাইট আমার আছে, এমন করছো কেন তুমি? অর্ণব, তুমি এখন নেশায় আছো, আর আমাদের খুব শীঘ্রই ডিভোর্স। নবনী সম্পূর্ণ কথাটা বলার পূর্বেই অর্ণব দুম করে নবনীর ঠোঁট জোড়ার সাথে নিজের ঠোঁট জোড়া এক করে দিয়ে চেপে ধরলো। এতটা শক্ত করে নিজের ঠোঁট জোড়া দিয়ে নবনীর ঠোঁট চেপে ধরেছে যে নবনী আর কোনো কথাই বলতে পারল না। অর্ণবের ঠোঁটের পরশে নবনীর চোখ জোড়া ছানা বড়া হয়ে যায়। নবনী প্রস্তুত ছিল না এসবের জন্য। অর্ণব নবনীর ঠোঁট জোড়ার স্বাদ আপন মনে গ্রহণ করতে লাগলো। নবনীর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে অর্ণব পাগলের মতো করে ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে। নবনী অর্ণবকে বাধা দিতে গিয়েও যেন পারছে না। নবনী চাইছে না আর তাদের মধ্যে কোনো ধরনের শারীরিক সম্পর্ক হোক, কারণ দিন শেষে নবনী একাকিত্ব দিনই কাটাবে। তখন অর্ণবের সাথে কাটানো এই মধুর অতীতগুলো মনে পড়ে তাকে আরো বেশি কষ্ট দিবে। অর্ণব নবনীর ঠোঁট বেশ কিছু সময় নিয়ে নিজের দখলে রেখে আলতো করে নবনীর ঠোঁট জোড়া ছেড়ে দিল। নবনীর ঠোঁট জোড়া একদম লাল হয়ে আছে। অর্ণব সোফা থেকে উঠে পড়ে দুম করে নবনীকে নিজের কোলে তুলে নিল। নবনী অর্ণবের কোলে উঠে ভীষণ শক্ত করে অর্ণবের গলা জড়িয়ে ধরে আছে। নবনীর মনে হচ্ছে আজ সেই প্রথম দিনের কথা। বিয়ের প্রথম দিনও অর্ণব তাকে ঠিক এমন করে বাড়ির নিচে থেকে কোলে তুলে রুমে নিয়ে এসেছিল। নবনী অতীতের পাতায় চোখ বোলাতে থাকে। একটা মানুষ হুট করে বদলে যায়, এতটা বদলে যায় যে তাকে দেখে আর চেনার কোনো উপায়ই থাকে না। নবনী অতীতের কথা ভেবে শেষ করার আগেই নিজের কোমরে কিছু একটার স্পর্শ অনুভব করলো সে।
এই স্পর্শে নবনী ভীষণ কেঁপে উঠল। নবনীর ঘোর কাটতেই নবনী দেখতে পেল অর্ণব তার কোমরে চুমু খাচ্ছে। নবনী অর্ণবের ঠোঁটের চুমু নিজের কোমরে পেতেই ভীষণ কেঁপে উঠল। সেই পুরানো মধুময় অনুভূতি যেন তার মনকে আবারও রাঙিয়ে দিচ্ছে। নবনী যেন আর নিজের মধ্যে থাকতে পারছে না। বারবার ইচ্ছে করছে তার এই সব কিছু ভুলে গিয়ে নিজের প্রিয় ভালোবাসার মানুষটির মাঝে একেবারে ঢুকে যেতে। পূর্ণতার নেশায় মেতে উঠতে ইচ্ছে করছে তার। এই বেরঙিন ভালোবাসাটাকে আবারও মনের রং তুলি দিয়ে রাঙিয়ে দিতে ইচ্ছে করছে নবনীর। নবনী অর্ণবের দিকে চোখ তুলে তাকাতেই অর্ণব দুম করে নবনীর কোমর থেকে সরে গিয়ে নবনীকে অবাক করে দিয়ে দুম করে নবনীর চুলের পেছনে নিজের হাত নিয়ে গিয়ে শক্ত করে নবনীর চুলগুলো চেপে ধরল। আচমকা অর্ণবের এমন কাজে বেশ অবাক হয়ে যায় নবনী। নবনী অর্ণবকে কিছু বলতে যাবে, তার আগেই অর্ণব নবনীর চুল ধরে একটা ধাক্কা দিয়ে নবনীকে বিছানায় ফেলে দিল। নবনী বিছানায় পড়ে গিয়ে অর্ণবের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকাতেই অর্ণব একটা বাঁকা রহস্যজনক হাসি দিয়ে নবনীকে উদ্দেশ্য করে বলল, তোর মতো একটা নষ্টা মেয়েকে আমি নিজের বুকে টেনে নিব, সেটা তুই ভাবলি কেমন করে? আমি জানি তুই মন থেকে এটাই চাস যে আমি যেন তোকে ছেড়ে দেই আর তুই অন্য পুরুষের সাথে ভালো থাকতে পারিস। আসলে তুই একটা জঘন্য নারী। তোকে যে না চিনতে পেরেছে সেই ঠকেছে। অর্ণব, এইসব কি বলছো তুমি? আমি ইচ্ছে করে তোমার থেকে মুক্তি পেতে কেন চাইবো? অন্য কোনো পুরুষের সাথে যদি আমার সম্পর্ক থাকতো তবে কি আমি তোমায় ভালোবেসে নিজের পরিবার? শ্যাট আপ। তুই নিজের পরিবার ছেড়ে এসেছিস, দয়া করেছিস আমায়। অন্য কারোর সাথে বিয়ে করলে বুঝি তোর বাবা মাকেও সাথে নিয়ে যেতিস? অর্ণব, তুমি এখন নেশার ঘরে আছো। প্লিজ নিজেকে একটু সামলে নাও। তোমার কথাগুলো আমায় বড্ড কষ্ট দিচ্ছে। প্লিজ। আজ আমার কথাগুলো তোকে কষ্ট দিচ্ছে? এতটা বছর ধরে যে আমি কষ্ট পেয়েছি সেই কথা কি তুই ভেবেছিস? সেটা ভাববি কেন? তোরা মেয়েরা তো নিজেদেরটাই ভাবিস। অন্যজন মরে গেলেও বা তোদের কি? অর্ণব, কন্ট্রোল ইয়োর সেলফ। আমার ধৈর্যের বাঁধ ভেঙো না। তাই নাকি? তোর এইসব কথা শুনে কি আমি তোকে ছেড়ে দিব নাকি? তুই আমার মানে আমার। আমি ছাড়া অন্য কারোর সাথে থাকার কথা তুই যদি চিন্তাও করিস তবে আমি খুন করে ফেলবো তোকে। আই লাভ ইউ। অনেক ভালোবাসি আমি তোকে। অর্ণব কথাটা বলতে বলতেই নবনীর পাশে শুয়ে পড়ল। অতিরিক্ত নেশার কারণে নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখতে পারল না সে। নবনী অর্ণবের মাথার কাছে বসে আছে। অর্ণবের বলার কথাগুলোতে নবনী হয়তো খানিকটা কষ্ট পেয়েছে ঠিক, তবে নবনী জানে অর্ণব নেশার ঘরে ছিল। তাই অর্ণব কি বলেছে না বলেছে সেটা নিয়ে সে নিজেও জানে না। নবনী অর্ণবের নীরব চোখের পাতার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ তাদের মধ্যে কোনো দূরত্ব না থাকার পরেও আছে বিশাল দূরত্ব। এতটা দূরত্ব আছে তাদের দুজনের মাঝে যে একে অপরের থেকে সারা জীবনের জন্য আলাদা হয়ে যাচ্ছে। নবনী ডিভোর্সের কথাটা ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলল। দীর্ঘশ্বাস ফেলে নবনী অর্ণবের দিকে একটু এগিয়ে এসে অর্ণবের মাথাটা নিজের কোলে তুলে নিল। পরম আবেশে ঠিক আগের মতো করে নবনী অর্ণবের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অর্ণবের চুলে বিলি কেটে দিতে লাগলো। অর্ণব বেঘরে ঘুমিয়ে আছে। নবনী অর্ণবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে তাদের একসাথে কাটানো অতীতের মধুময় স্মৃতির কথা ভেবে ভেবে নিজের চোখের জল ফেলছে। আপন মনেই নবনী বলে উঠছে, বিধাতা কেন তার জীবনটাকে এমনভাবে এলোমেলো করে দিল? একটু ভালোবাসাই তো চেয়েছে সে। সেই ভালোবাসাটা তার জীবনে এত বড় কষ্ট নিয়ে কেন এলো? তিনি কি পারেন না সবটা আগের মতো করে দিতে? অর্ণবের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে নবনীর চোখের পাতা জোড়া এক হয়ে যায় তার মনে নেই। ভোরের আলো ফুটতেই নবনী জেগে ওঠে। চোখ মেলতেই নবনী দেখতে পায় অর্ণব এখনো ঘুমিয়ে আছে। নবনী অর্ণবের বিরক্ত না করে সোজা চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে নবনী রান্নাঘরে এলো রান্না করার জন্য। নবনী রান্নার কাজ শুরু করতেই
হঠাৎ করেই নবনীকে উদ্দেশ্য করে পেছন থেকে নবনীর শাশুড়ি বলে উঠল, কি নির্লজ্জ মেয়ে রে বাবা, ছেলেটার সাথে ডিভোর্স হতে চলেছে, তাও ড্যাং ড্যাং করে করে রান্না করতে চলে এসেছে। কি জানি খাবারের সাথে আবার বিষ মিশিয়ে দিয়ে সবাইকে মেরে ফেলে নাকি আবার। নবনীর শাশুড়ির কথাটা শুনে নবনীর ভীষণ কষ্ট হলো। এতটা দিন তো ঠিক নবনী বাড়ির সব কাজ করেছে, এতদিন তো নবনীকে নিয়ে উনি এমন কথা বলেননি, তবে আজ কেন বলছেন? নবনী তার শাশুড়ির দিকে দৃষ্টিপাত করে মৃদু কণ্ঠে বলল, মা, আপনি আমায় নিয়ে কিছু কি বলছেন? না না, তোমায় নিয়ে কি বলবো আমি? তোমায় নিয়ে কিছু বলা যাবে নাকি? তুমি তো মহারানী এই বাড়ির, তোমাকে বলার মতো কোনো কথা আমাদের নাই বাপু। মা, হঠাৎ করে আপনি আমার সাথে এমন করে কথা কেন বলছেন? আমি জানি আমাকে আপনার পছন্দ না, তবে একটু ভালোভাবে ব্যবহার করলে কি হয়? আমি তো চলেই তো যাব, তাই না? বাবা, এই তোমার বাবা মায়ের শিক্ষা, মুখে মুখে তর্ক করাটাও শিখেছে তোমায়? সি সি সি, অর্ণব আমাদের জন্য শেষে কিনা এমন একটা মেয়ে নিয়ে এসেছে। নবনী তার শাশুড়ির কথা শুনে ভীষণ অবাক হয়ে যায়। নবনী তো তার শাশুড়িকে নিয়ে কোনো প্রকার কটু কথা বলেনি বা ওনার মুখে মুখে কোনো তর্ক করেনি, তবে কেন উনি নবনীর সাথে এমনভাবে কথা বলছেন? নবনী যেন কিছুই বুঝতে পারছে না। নবনীর শাশুড়ির কথাটা শেষ হবার সাথে সাথেই অর্ণব চলে আসে রান্নাঘরের সামনে। অর্ণব রান্নাঘরের সামনে এসে খানিকটা গম্ভীর কণ্ঠে নিজের মাকে উদ্দেশ্য করে বলে উঠল, কি হয়েছে? কি সকাল সকাল এত চিৎকে চেঁচামেচি কেন হচ্ছে? অর্ণবের কথাটা শেষ হতেই নবনীর শাশুড়ি অর্ণবের সামনে ন্যাকা কান্না করে দিয়ে অর্ণবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখ বাবা দেখ, সকাল সকাল নবনী রান্না করছে দেখে আমি ওকে একটু হেল্প করতে রান্নাঘরে এলাম। তোর বউ আমায় সহ্য করতে পারে না, আমি জানি, তাই বলে আমায় অপমান করে কথা বলবে? এটাই তো আমার প্রাপ্য, তাই না? নবনী পাথরের মতো থ হয়ে দাঁড়িয়ে আছে, নিজের শাশুড়ির মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিজের শাশুড়িকে এত সুন্দর অভিনয় করতে দেখে যেন নবনী শকড হয়ে আছে। নবনী শাশুড়ির কথাগুলো শুনে অর্ণবের দিকে তাকালো। অর্ণব নিশ্চুপ হয়ে নিজের মায়ের কথাগুলো শুনছে। নবনী ভাবছে, অর্ণব কি তার মায়ের এই মিথ্যা কথা বিশ্বাস করে তার সাথে রুড বিহেভ করবে? যদি অর্ণব এমন কিছু করে তবে নবনীও কোনো শব্দ করবে না, কারণ নবনী এমনিতেও এই বাড়িতে এখন শুধুমাত্র অতিথি হয়ে আছে। অতিথি হয়ে কারোর মনে কষ্ট দিয়ে যেতে চায় না নবনী। অর্ণব নিজের মায়ের মুখ থেকে সব কথা শুনে নবনীর দিকে দৃষ্টিপাত করলো। নবনী মাথা নিচু করে আছে, অর্ণবের ফর্সা উজ্জ্বল মুখটা একদম লাল হয়ে গেছে। হয়তো অর্ণব ভীষণ রেগে আছে। অর্ণব নবনীর কাছে এসে নবনীকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, নবনী, আমি যা শুনেছি তা কি সত্যি? আমার মায়ের সাথে তুমি বাজে ব্যবহার করেছো? মা যখন বলেছে তখন সেটা সত্য মিথ্যা হতে পারে না তো, তাই না? তাই নাকি? তার মানে তো এটাই দাঁড়ায় যে মা যা বলেছে তা একদমই সত্যি। আমি তোমায় কি বলবো, একটা রাস্তার মেয়ে হয়ে, একটা বাজে খারাপ জঘন্যতম মেয়ে হবার পরেও তুমি কেন সকলের কথা এখনো মেনে নিচ্ছ? আমি সত্যি বুঝতে পারছি না। অর্ণবের এই কথাগুলোর মানে নবনী বুঝতে পারল না। অর্ণব আসলে কি বোঝাতে চেয়েছে? নবনী সেটার কাছে অপ্রকাশিত। অর্ণব নবনীর দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে নিজের মায়ের দিকে তাকাতেই অর্ণব যা বলল তা শোনার জন্য নবনী মোটেও প্রস্তুত ছিল না। অর্ণব নিজের মাকে উদ্দেশ্য করে বাঁকা হাসি দিয়ে বলল, রাস্তার মেয়ে, তোমার অপছন্দের একটা মানুষ, যাকে আমি কয়েকদিন পর ডিভোর্স দিতে চলেছি, সেই মেয়েটা তোমার মিথ্যাকে সত্যি বলে আমায় বোঝাচ্ছে। মানে কি বলতে চাইছিস তুই? তোর মা মিথ্যা বলছে, আমি তোর কাছে মিথ্যাবাদী হয়ে গেলাম? স্টপ ইট মা, প্লিজ। চিৎকার করলেই তোমার মিথ্যাটা সত্যি হয়ে যাবে না। প্লিজ চিৎকার করো না। আমায় একটা কথা বলতে পারো মা, কেন তুমি এমন করছো? ওই মেয়েটা তোমায় নিজের মায়ের আসনে বসিয়েছে, আর তুমি কেন পারছো না ওই মেয়েটাকে নিজের মেয়ে মনে করতে? কেন পারছো না? অর্ণবের কথার বিপরীতে তার মা নিশ্চুপ হয়ে আছে। অপছন্দের জিনিসগুলোকে কখনো পছন্দ করা যায় না। অপছন্দের মানুষগুলো ভালো কাজও
আমাদের কাছে খারাপ লাগে, এটাই স্বাভাবিক। অর্ণব নিজের মাকে নিশ্চুপ দেখে তাচ্ছিল্য করা একটা হাসি দিয়ে বলতে লাগলো, আমি জানি না মা, আমার প্রশ্নের কোনো উত্তর তোমার কাছে আছে কি নেই, থাকার কথাও নয়। কারণ আমার দৃঢ় বিশ্বাস আছে যে নবনী কখনো তোমার মেয়ে হয়ে উঠতে পারবে না। এবারও যত প্রচেষ্টাই করুক না কেন, তুই আজ একটা বাহিরের মেয়ের সামনে আমায় অপমান করে কথা বলছিস? নিজের মাকে ছোট করে কথা বলতে তোর একটুও পাচ্ছে না? হ্যাঁ, তুমিও মা হাসাতেও পারো খুব। যাকে বাহিরের মেয়ে বলছো, সে আমায় ভালোবাসার মানুষ, সে আমার স্ত্রী। আর বাহিরের মেয়ের সামনে তোমায় কিছু বলার কোনো ইচ্ছেও আমার ছিল না। আমি তোমার আচরণ দেখে বাধ্য হয়েছি বলতে। অর্ণবের কথাটা শেষ হবার সাথে সাথেই নবনী অর্ণবকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, দেখো, আমি তো আর কয়েকদিন পরেই চলে যাব। আমার জন্য অযথা ঝামেলা করো না প্লিজ। মায়ের থেকে ক্ষমা চেয়ে নাও। নবনীর কথা কানে আসতেই অর্ণব চরম বিরক্ত হয়ে গেল। নবনীর দিকে দৃষ্টিপাত করে অর্ণব শক্ত গলায় বলতে লাগলো, তোমার কথা কে বলতে বলেছে? আর হ্যাঁ, এই বাড়িতে রান্না হোক বা না হোক, সেটা তোমার দেখার বিষয় না। আজকের পর থেকে নিজের রুম থেকে এক পাও বাহিরে রাখবে না। কেউ যদি মরেও যায় তবুও না, মাইন্ড ইট। অর্ণব কথাটা বলতেই হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। নবনী অর্ণবের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নবনী যদি রুম থেকে না বের হয়, তবে সকালের খাবার কে রান্না করবে? তাছাড়া যতদিন নবনী আসে, ততদিন তো একটু হলেও সংসারের কাজ তাকে করতেই হবে। অর্ণব চলে যেতেই অর্ণবের মা মুখ ঝামটা দিয়ে নবনীর সামনে থেকে চলে যায়। নবনী আর কি করবে? নিজের স্বামীর আদেশ তো সে অমান্য করার পাত্রী না। নবনীও নিজের রুমে চলে যায়। রুমে এসে নিজের ব্যক্তিগত ডায়েরির পাতা খুলে প্রথম পাতা থেকে পড়তে শুরু করলো সে। অর্ণবের সাথে ভালো সময়, খারাপ সময়, সব কিছুই লেখা আছে এতে। অতীতের পাতায় চোখ বুলিয়ে নিতে লাগলো নবনী। অর্ণব অফিসে এসে নিজের কেবিনে বসলো। মাথাটা এখনো হয়তো ঠান্ডা হয়নি তার। অর্ণব ভেবে পায় না এতটা অবহেলা কেন সহ্য করছে নবনী। মুখ ফুটে একটু কি সে প্রতিবাদ করতে পারে না? নিজের মায়ের কথা মনে পড়তেই অর্ণবের রাগ হলো। মেয়েটা সকাল সকাল উঠে সকলের জন্য রান্না করে, সকলের কথা ভাবে, এটাই কি তার অপরাধ? আজ থেকে আর কিছুই করবে না। দেখি নবনী ছাড়া আর কে করে সবটা। অর্ণব আপন মনে কথাটা বলল। অর্ণব কথাগুলো নিজের মাথা থেকে ঝেড়ে ফেলে কাজে মন দিল। কিছু সময় কাজ করার পর হঠাৎ করেই অর্ণবের কেবিনে একটা মেয়ে এসে অর্ণবকে উদ্দেশ্য করে বলল, আসতে পারি স্যার? অর্ণব মেয়েটার দিকে দৃষ্টিপাত রাখতেই দেখলো এই মেয়েটা তো এই অফিসের নয়। অর্ণব মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, জি আসুন, কে আপনি? আর কাকে চাই? জি, আমি ঐশী, আপনাকে চাই। ও আচ্ছা, বলুন কি সাহায্য করতে পারি? আমি আপনার সাথে কিছু প্রাইভেট কথা বলতে এসেছি। আপনার কি সময় হবে আমার সাথে আলাদা করে একটু কথা বলার? দেখুন, এটা আমার অফিস টাইম। এই সময় আমি আলাদা করে কারোর সাথেই কথা বলি না। আপনার কি কথা আছে সেটা এখন বলতেই ভালো হয়, আর এখানেই বলুন। সরি, আমার কথা বলার থেকেও ইম্পর্টেন্ট কিছু আপনাকে দেখাতে চাই, যেটা দেখা আপনার জন্য অতীব জরুরি। সরি, আমার এত জরুরি কিছুই নেই যেটা দেখতেই হবে। আপনার স্ত্রীর গোপনে আপনার চোখের আড়ালে কি কি করছে সেটা দেখার ইচ্ছে নেই আপনার? মেয়েটার কথাটা শুনতেই অর্ণব অবাক হয়ে গেল। এই মেয়েটা হঠাৎ করে এসে নবনীর সম্পর্কে কি সব উল্টোপাল্টা কথা বলছে। অর্ণব কিছুই বুঝতে পারছে না। অর্ণব মেয়েটার কথা শুনে চরম বিরক্ত নিয়ে বলে উঠল, এই, আপনার মাথা ঠিক আছে? আমার স্ত্রীর সম্পর্কে উল্টোপাল্টা কথা বলবেন না। তাকে আমি ভালো করেই জানি সে আমার গোপনে কি করে আর কি করতে পারে। তাই আপনি দয়া করে এখান থেকে আমার কেবিন থেকে বেরিয়ে যান। জি স্যার, আমি তো বেরিয়ে যাব। তবে একটা কথা বলতে চাই, নারীদের বিশ্বাস করবেন, তবে অন্ধের মতো নয়। কারণ নারী সুযোগ পেলেই পাল্টি খাবে। আপনার যখন সত্যি জানার ইচ্ছা নাই, তবে আর কি, বসুন্ধরা সিটি শপিং মলের নিচতলায় আধা ঘন্টা পর যাবেন, ইচ্ছে হলে চলে আসিয়েন। মেয়েটার কথাটা বলতেই অর্ণবের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল।
অর্ণব মেয়েটার চোখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা অর্ণবের সামনে দিয়ে চলে যাওয়ার পর অর্ণব আর ঠায় বসে থাকতে পারল না। নবনী তাকে ঠকাবে, এমনটা হতেই পারে না। তবে নবনী ওপরের সন্দেহটা তার পূর্বেরই। অর্ণব বুঝতে পারছে না এখন কি তার এই অচেনা মেয়েটার কথা মতো বসুন্ধরায় যাওয়া ঠিক হবে কিনা। তাছাড়া এই মেয়েই বা নবনীর সম্পর্কে জানলো কেমন করে? অর্ণব আপন মনে ছাইপাশ চিন্তা করতে লাগলো। কি করবে সেটা তার মাথায় আসছে না। অর্ণব ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো নির্দিষ্ট সময় হয়ে গেছে। একবার দেখে আসলে কোনো পাপ হবে না। তাছাড়া এই মেয়ের কথা মতো যদি অর্ণব না যায় তবে সারাদিন এই কথাটা তার মাথায় ঘুরতে থাকবে। অর্ণব অফিস থেকে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যায়। বসুন্ধরা যেতে অর্ণবের বেশি সময় লাগবে না, কারণ অর্ণবের অফিস থেকে বসুন্ধরা বেশি দূরে নয়। অর্ণব গাড়ি দ্রুত ড্রাইভ করে ছুটে যায় বসুন্ধরায় এসে অর্ণব নিজের গাড়ি খানিকটা দূরে পার্ক করে শপিং মলে প্রবেশ করলো। আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নেওয়ার পর অর্ণব কিছুই দেখতে পেল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে নেয় অর্ণব যে ওই মেয়েটার বলার সময় তো হয়ে গেছে, তবে কাউকেই তো দেখা যাচ্ছে না। অর্ণব আরো কিছু সময় এদিকে ওদিকে তাকাতেই আচমকা অর্ণবের কাঁধের ওপরে কেউ এসে হাত রাখলো। অর্ণব হাতের স্পর্শ পেতেই চমকে উঠল। পেছনে ফিরে তাকিয়ে দেখলো সেই মেয়েটা। অর্ণব মেয়েটাকে কিছু বলার আগে মেয়েটি অর্ণবকে উদ্দেশ্য করে বলল, ওই দিকে দেখুন স্যার, দেখুন তো মেয়েটাকে চিনতে পারছেন কিনা। অর্ণব মেয়েটির ইশারা অনুযায়ী সামনের দিকে তাকাতে ভীষণ চমকে উঠল। এসব কি দেখছে সে? নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছে না অর্ণব। অর্ণব নিজের চোখের সামনে দেখতে পেল নবনীকে। অর্ণব নবনীকে দেখে খানিকটা অবাক হয়ে যায়, কারণ নবনী তো অর্ণবকে বলা ছাড়া কোথাও বের হয় না। অর্ণব ভালো করেই নবনীর দিকে তাকাতেই একটা ছেলে এসে নবনীকে অর্ণবের চোখের সামনে জড়িয়ে ধরল। নিজের ভালোবাসার প্রিয় মানুষটিকে অন্য কারোর বুকে দেখে কেউই সহ্য করতে পারবে না, সেটাই স্বাভাবিক। অর্ণবের শরীরের সমস্ত রক্ত যেন টগবগ করে ফুটতে লাগলো। অর্ণব নবনীর দিকে এগিয়ে যেতে নিতেই অর্ণবের হাত দুম করে ধরে ফেলে অর্ণবকে আটকে নিল তার পাশে থাকা সেই মেয়েটি। অর্ণব রাগে গজগজ করতে করতে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, এটা কি হলো? আপনি আমার হাত ধরে ফেললেন কেন? আপনি কি করছেন? ওদের দিকে কেন যাচ্ছেন? আপনি এখন যদি নবনীকে হাতে নাতে ধরে ফেলেন তবে তো আসল সত্যি জানতেই পারবেন না। ও আপনার সামনে নতুন কোনো নাটক করবে। আগে দেখুন তো কি করে নবনী, তারপর না হয় ওদের ধরবেন। এতটা ধৈর্য আমার নেই। আমার এক্ষুনি জানতে হবে এই ছেলেটা কে আর তার সাথে ওর কিসের সম্পর্ক। মেয়েটি অর্ণবকে বারবার বোঝানোর চেষ্টা করছে আর অর্ণবকে নবনীর কাছে যেতে বারণ করছে। তবে কোনো কিছুতেই যেন কিছুই হচ্ছে না। অর্ণব তো জেদ ধরেই আছে, এই মেয়েটার সাথে সে কথা বলেই ছাড়বে। অর্ণব মেয়েটির এমন বাধা দেওয়া দেখে একটু অবাক হলো। অর্ণব কিছুতেই বুঝে উঠতে পারছে না যে নিজের স্ত্রীর কাছে যেতে হলে এই মেয়েটির অনুমতি তার কেন নিতে হবে। অর্ণব আপন মনে সন্দেহ করছে কিছু তো একটা ব্যাপার আছে এখানে। অর্ণব নবনীর দিকে আর এগোলো না। এতক্ষণ মেয়েটি অর্ণবের হাত ধরেছিল। অর্ণব নিজের মাথাটা একটা খাটিয়ে মেয়েটির হাত নিজের অন্য হাতে দিয়ে ধরে ফেলল। অর্ণব মেয়েটির হাতটা শক্ত করে চেপে ধরতেই মেয়েটি প্রশ্নসূচক দৃষ্টিতে অর্ণবের দিকে তাকায়। অর্ণব মুচকি হাসি দিয়ে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, আমি তোমার কথা বিশ্বাস করে এত দূর এসেছি, আর সত্যিটা জানবো না তা কি করে হয়? আগে দেখি আমার নবনী কি কি করে, তারপর ওকে ধরবো। অর্ণবের কথার বিপরীতে মেয়েটি হক চকিয়ে গিয়ে অর্ণবকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ, আমিও তো তাই বলছি। আগে নবনীর আসল সত্যিটা আমাদের চোখের সামনে মূর্ত হোক, তারপর আমরা ওদেরকে ধরবো। জি, তাই ধরবো। হুম, আমার হাতটা আপনার হাতে, তো কি হয়েছে? এই হাতটা কি আমি ধরতে পারি না? অর্ণবের নরম শান্ত কণ্ঠস্বরটা শুনে মেয়েটি যেন ভীষণ চমকে যায়। এই মেয়েটা তো এটাই চেয়েছে যে অর্ণব তার হোক। মেয়েটি অর্ণবের দিক থেকে মেকি লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিল। অর্ণব মেয়েটির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে নিজের ফোনটা পকেট থেকে বের করে নিল। অর্ণবের মাথায় একটা প্ল্যান চলছে। অর্ণব 100% নিশ্চিত তার চোখের সামনে থাকা মেয়েটি হচ্ছে
নবনী নয়। তবে আরো একটু শিওর হতে হবে। মনের মধ্যে যেন নবনীকে নিয়ে কোনো প্রশ্ন না থাকে, তাই অর্ণব নবনীর নাম্বারে কল দিয়ে দেয়। অর্ণব নবনীকে কল করে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে থাকে। কলটা দুইবার রিং হতেই নবনী কলটা পিক করলো। অর্ণব নিজের সামনে ভালো করে তাকাতেই দেখতে পেল তার সামনে থাকা নবনীর মতো দেখতে মেয়েটি এখনো ওই ছেলেটিকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। অর্ণবের প্রশ্ন, নবনী যদি কলটা পিক করে তো এই মেয়ে জড়িয়ে ধরে থাকবে কেমন করে? নবনী কলটা পিক করে অর্ণবকে উদ্দেশ্য করে বলল, হ্যালো অর্ণব, হঠাৎ করে কল করলে যে, বাড়িতে কিছু ভুলে গিয়েছো? নবনীর কণ্ঠস্বরটা শুনতে পেয়ে অর্ণব শিওর হয়ে যায় তার সামনে থাকা মেয়েটি নবনী নয়। আর এটাও শিওর হয় যে নবনী তার অর্ণবের সম্পর্কের মাঝে ফাটল ধরাতে একটা গভীর প্ল্যান চলছে। অর্ণব নবনীকে কোনো কথা না বলে মেয়েটিকে হ্যাঁচকা টান দিয়ে নিজের দিকে মুখ করে দিয়ে মেয়েটির গালে সজোরে কষিয়ে দুটো চড় বসিয়ে দেয়। নিজের শরীরের সব শক্তি দিয়ে চড় মারতেই মেয়েটির থাপ্পড়টা সহ্য করতে পারল না। এক পাশ এলিয়ে গেল মেয়েটির মাথা। অর্ণব রাগে গজগজ করতে করতে মেয়েটিকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলতে লাগলো, আমি শুধু এটাই জানতে চাই যে আমার আর নবনীর মাঝে সমস্যাটা সৃষ্টি করতে তোকে কে বলেছে? আমি সত্যিটা জানতে চাই। যদি সত্যি জানতে না পারি তবে এর থেকেও খারাপ কিছু হবে। আপনি আমায় ভুল ভাবছেন। আমি আপনাকে, চুপ, তোর খেলা শেষ। আমি সত্যি জানতে চাইছি। যদি আমার প্রশ্নের উত্তর আমি না পাই তো অনেক খারাপ কিছু হবে এখন। অর্ণবের জোড়াজুড়িতে মেয়েটি বাধ্য হলো সব সত্যি বলে দিতে। আসলে অর্ণবের মা চাইছিল অর্ণব আর নবনীর ডিভোর্স হয়ে যাক। এই জন্যই উনি অনেক কিছু করেছেন। অর্ণবের কাছে নবনীকে অনেক ছোট করেছেন তিনি। একটা পর্যায়ে অর্ণব বাধ্য হয়ে নবনীকে ডিভোর্স দেয়। তবে এখন নবনীর প্রতি অর্ণবের সেই ভালোবাসাটা দেখে অর্ণবের মা এই গভীর ষড়যন্ত্র করে। অর্ণব এই মেয়েটির থেকে নিজের মায়ের বিষয়ে এই সকল কথা শুনে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। অর্ণব মানতে পারছে না অর্ণবের খারাপ থাকার কারণ তার নিজের মা। অর্ণব এত কথা শোনার পর কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। অর্ণব মেয়েটির হাত ছেড়ে দিতেই মেয়েটি অর্ণবের সামনে হাত জোড় করে বলল, আমায় ক্ষমা করে দিন। আমি আপনাকে পাবার জন্য আপনার মায়ের কথা মতো এই সব করেছি। আমায় ক্ষমা করে দিন। হুম, ধন্যবাদ আপনাকে সত্যিটা বলার জন্য। আর আপনাকে চড় মারার জন্য সত্যি আমি দুঃখিত। অর্ণব আর ঠায় দাঁড়িয়ে থাকতে পারল না। নিজের মায়ের উপরে যেন একরাশ ঘৃণাবোধ কাজ করলো তার। মা শব্দের মানে ভালোবাসা। মা কখনো নিজের সন্তানকে অসুখী দেখতে পারে না। তবে কেন অর্ণবের মা অর্ণবের সুখ চাইছে না? অর্ণব নবনীকে ভালোবাসে। অর্ণবের ভালোবাসা তার মা মেনে নিতে কি এমন সমস্যা? অর্ণব বুঝতে পারছে না। অর্ণব বসুন্ধরা থেকে বেরিয়ে আসতেই কোর্ট থেকে উকিল অর্ণবকে কল করলো। অর্ণব কলটা পিক করতেই উকিল অর্ণবকে উদ্দেশ্য করে বলল, মিস্টার অর্ণব, আপনার আর আপনার স্ত্রীর মধ্যে সকল ঝামেলা কি শেষ হয়েছে, নাকি ফাইল কাগজপত্র সব রেডি করব? ছিঁড়ে ফেলুন। মানে? মানে হলো ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলুন। আমি আমার স্ত্রীকে ছাড়তে পারবো না। আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি। সরি, আপনাকে কিছুদিন শুধু শুধু বিরক্ত করলাম আর আপনার সময় নষ্ট করলাম। আরে না না, ঠিক আছে। আমরা তো এটাই চাই যে কোনো সম্পর্ক যেন না ভেঙে যায়, সব সম্পর্কে যেন ভালো থাকে। আপনার এই সিদ্ধান্ত শুনে আমার ভালো লেগেছে। ধন্যবাদ। অর্ণব কলটা কেটে দিয়ে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নবনী দুবার কল করেছে অর্ণবকে। হয়তো সে ভাবছে অর্ণব কোনো জরুরি কাজে তাকে কল করেছে, কিন্তু আসলে তা নয়। আজ নবনীকে সে সারপ্রাইজ দিবে। নবনীর থেকে ক্ষমা চাইবে অর্ণব। অর্ণবের বিশ্বাস সকল কিছু শোনার পর নবনী অর্ণবকে ক্ষমা করে দিবে। অর্ণব গাড়ি দ্রুত গতিতে ড্রাইভ করে চলে আসে বাড়িতে। বাড়ি এসে অর্ণব সোজা নিজের রুমে চলে এলো। রুমে আসতেই অর্ণব যা দেখলো তা দেখে অর্ণব ভীষণ চমকে উঠল। অর্ণব রুমে এসে দেখলো নবনী বিছানার উপরে রুমে থাকা সব জামা কাপড় এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সারা রুমটা এলোমেলো করে রমণী যেন কিছু একটা খুঁজে চলেছে। অর্ণব দরজার সামনে দাঁড়িয়ে এইসব দেখে ভীষণ কৌতূহলী হলো। আচমকা নবনীকে কেন এসব করছে কিছু তো অর্ণব বুঝতেই পারছে না।
অর্ণব খানিক সময় ঠায় দাঁড়িয়ে থেকে নবনীকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলল, কি হয়েছে নবনী? হঠাৎ করে সারা রুমটা এমন করে রেখেছো কেন? অর্ণবের কণ্ঠস্বর শুনে নবনীর ঘোর কাটল। নবনী অপ্রত্যাশিতভাবে খানিকটা হক চকিয়ে গিয়ে অর্ণবকে উদ্দেশ্য করে বলল, তুমি কল করেছো, হয়তো কোনো জিনিস ভুলে বাড়িতে রেখে গেছো। আমি সেটাই খুঁজছি, তবে কিছুই পাচ্ছি না। নবনীর কথা শুনে আর তার করা পাগলামিগুলো দেখে অর্ণব হেসে ফেলল। নবনী এতটা বোকা কেমন করে হতে পারে? একটা কল করে কিছু বলেনি অর্ণব, তাই এই অবস্থা। সত্যি, কিছু মানুষ একটু অদ্ভুত রকমের পাগল হয়ে থাকে। নবনীও ঠিক তাই, অর্ণবের পাগলি। অর্ণব নবনীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নবনীর দিকে এগিয়ে আসতে লাগলো। নবনী অর্ণবের চোখের দিকে তাকিয়ে খানিকটা ভয় পাচ্ছে। অর্ণব আবারও রেগে গেল না তো? অর্ণব নবনীর কাছে এসে দুম করে নবনীর কোমর ধরে ফেলল। অর্ণব নবনীর কোমর স্পর্শ করতেই নবনী চমকে উঠল ভীষণ। হয়তো নবনী এমন কিছু হবে ভাবতেও পারেনি। নবনী অর্ণবের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্ণব নবনীকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, আমি আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদটাকেই রেখে গেছি, যাকে ছাড়া আমার একটা মিনিটও কাটানো অসম্ভব। সেই সম্পদকে এইভাবে খুঁজলে পাবে না তুমি, কারণ আমার সম্পদটাই তো তুমি। যদি তাই হতো তাহলে অর্ণব আমায় ছেড়ে দিত না এমন করে। ভালোবাসি তোমায় নিজের থেকে অনেক বেশি, তবে আজ আমার ভালোবাসার মূল্য হয়তো তোমার কাছে নেই। ভালোবাসা এমন এক অনুভূতি যেটার মূল্য হয় না, অমূল্য সম্পদ ভালোবাসা, যাকে পরিমাপ করা দূরের, চোখে দেখতে অবধিও পাওয়া যায় না। আমি ভুল করেছি, তাই বলে কি সেই ভুলটা তুমিও করবে? আমি আর কি করব বলো? আমি তোমায় মুক্তি দিয়ে দিলে তোমার জীবন সুন্দর হবে, তুমি তোমার মতো করে নিজের ভালো থাকাটা খুঁজে নিতে পারবে। তাই মুক্তি দেওয়াটাই আবশ্যক। পরিবার এমন এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যাতে করে আমার মনটা বিষিয়ে গেছে। এক মুহূর্তের জন্যও বুঝতে পারিনি আমি কি করেছি আর আমার কি করা উচিত নয়। তবে আজ আমার কাছে সবটা পরিষ্কার। কি হয়েছে আজ? আমায় বলো। সব কথা তোমায় বলা যাবে না, আগে আমার বুকে আসো প্লিজ। শক্ত করে জড়িয়ে ধরো আমায়। এই বুকটা এতদিন ধরে তোমার পরশ পাবার জন্য ব্যাকুল ছিল। সকল ব্যাকুলতা শান্ত করে দাও। অর্ণব কথাটা শেষ করতেই নবনীকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নবনী নিজের চোখের জলকে আড়াল করতে পারল না। অর্ণবের বুকে মুখ লুকিয়ে কান্না করে করে নবনী অর্ণবের শার্টটা ভিজিয়ে ফেলতে ব্যস্ত হয়ে পড়ল। অর্ণব নিজের বুকে নবনীকে পেতেই যেন একটা স্বর্গ সুখ অনুভব করতে লাগলো। প্রিয়জন বুকে আসলে হয়তো এতটাই শান্তি অনুভব হয়। অর্ণব নবনীকে বুকে নিয়ে শান্তির নিঃশ্বাস তো নিচ্ছে, তবে চোখের পাতা তার ভারী হয়ে আসছে। আর কিছু সময় নবনীকে নিজের বুকে রেখে অতঃপর শান্ত গলায় নবনীকে উদ্দেশ্য করে বলল, এখন ছাড়ুন আমায় জনাবা। আর একটা কথা ভালো করে জেনে রাখুন, যে জীবন চলার পথে হাজারটা বাধা আসবে, তবে কেউ কখনো কাউকে ছেড়ে থাকার কথা ভুলেও চিন্তা করব না। ঠিক আছে? হুম, ঠিক আছে। আর কখনো আমায় ছেড়ে যাওয়ার কথা বলবে না। তুমি জানো না তোমার পাগলিটা তোমায় ছাড়া বাঁচতে পারবে না? হুম, জানি সোনা। আর কখনো তোমায় ছেড়ে যাওয়ার কথা ভুলেও বলবো না আমি। এখন একটু আসছি আমি, তুমি একা একা এই রুমটা গুছিয়ে নাও। আর ভুল করেও নিচে আসবে না, ঠিক আছে? কিন্তু কেন? নিচে গেলে কি হবে? বারণ করেছি, মানা যাবে না, ব্যাস। ওকে, আসছি আমি। অর্ণব কথাটা বলতেই রুম থেকে বেরিয়ে যায়। নিজের স্ত্রীর সামনে নিজের মাকে কিছু বলা উচিত নয়, কারণ এতে করে আপনার স্ত্রী সাহস পাবে এবং আপনার মাকে সঠিকভাবে সম্মান করতে পারবেন না। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্ণব বাড়ির নিচে এসে গলা ছেড়ে নিজের মাকে ডাকলো। অর্ণবের সামনে অর্ণবের মা আসতেই অর্ণব নিজের মাকে সবকিছু বলল। অর্ণব বসুন্ধরায় ঘটনাটা সব কথা বলার পর নিজের মায়ের থেকে এসব করার কারণ জানতে চাইল, কিন্তু উনি কোনো কথা বলল না। অর্ণব আর কি করবে? আর যাই হোক না কেন, উনি অর্ণবের মা। মাকে সন্তান কোনোদিনও শাসন করতে পারে না। অর্ণবও পারল না। অর্ণব নিজের মাকে উদ্দেশ্য করে ভারী কণ্ঠে বলল, তুমি মা, যা যা করতে চেয়েছ ঠিক তাই তাই হয়েছে। কিন্তু আফসোস, অর্ণব আর নবনীর মাঝে 1 ইঞ্চিও দূরত্ব তৈরি হয়নি। ভালোবাসা মা সব পারে। সারাটা জীবন এক করে যেমন রাখতে পারে, ঠিক তেমনি আলাদাও করে দিতে পারে।
ভালোবাসার শত্রুকে বন্ধু বানায়। আর তুমি তো, আর কিছু বলার নেই আমার। এসব কাজ করে আমার চোখে তুমি ছোট হয়ে গেছো মা। অর্ণবের কথার কোনো জবাব তার মা দিল না। আসলে তার কাছে কোনো জবাবও নেই, কারণ উনি নবনীকে অপছন্দ করে। এই একটা ভাবনা তার মাথায় চেপে বসে, আর তার জন্য উনি এই সব করেন। অর্ণব নিজের মায়ের সামনে থেকে সোজা আবার নিজের রুমে চলে আসে। নবনী একা একা রুম গুছিয়ে নিচ্ছে। অর্ণব পেছন থেকে নবনীকে শক্ত করে জড়িয়ে ধরে নবনীর ঘাড়ে গলায় চুমু খেতে শুরু করে। নবনী অনেক মাস পর অর্ণবের ভালোবাসা পেতেই নিজের মনের মধ্যে একটা শান্তি অনুভব করতে লাগলো। ভালোবাসা শব্দটা ছোট্ট মনে হলেও এর মহত্ব অনেক। আমার প্রায় সব সময় বলে থাকি একে অন্যকে ভালোবাসি, তবে সত্যিকার অর্থে মুখে ভালোবাসি বলা আর সারাটা জীবন ভালোবেসে যাওয়া এক কথা নয়। দুটি ভালোবাসার মানুষ এক হবার পরও তাদেরকে অনেক সমস্যার মোকাবেলা করতে হয়। ভালোবাসার আসল মানে তখনই প্রকাশ পায় ভালোবাসায় নিজের প্রিয়জনকেও। কারণ ভালোবাসার বিপরীতে আপনার জন্য ভালোবাসায় আছে। ভালো থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক পৃথিবীর সমস্ত পবিত্র ভালোবাসা।